সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাত পোহালেই উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। পশুর হাটে চলছে শেষ মুহূর্তের কেনা বেচা। ঢাকার গাবতলী হাটে এখনও অসংখ্য গরু, ক্রেতার সংখ্যা কম। এবারের ঈদে কোরবানি হচ্ছে না ডোনাল্ড ট্রাম্প নামের মহিষ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে পুলিশ আলোচিত পশুটি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে হস্তান্তর করেছে। রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে দিনভর ঘরমুখো মানুষের ভিড়। সূচি বিপর্যয়ের কারণে যাত্রীদের ভোগান্তি, বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। একসঙ্গে নামাজে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। নারীদের জন্য থাকছে ব্যবস্থা, বৃষ্টির আশঙ্কা। ঢাকার মগবাজারে আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। কারণ এখনও পরিষ্কার নয়। 3 সদস্যের তদন্ত কমিটি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সাফ নারী চ্যাম্পিয়নশিপের হ্যাটট্রিক শিরোপার মিশনে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ মালদ্বীপ। আত্মবিশ্বাসী মারিয়া মান্দা ও ঋতুপর্ণা জাকমারা। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা, তাই রাজধানী সহ সারা দেশের পশুর হাটে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। গাবতলী হাটে এখনও অনেক পশু বিক্রি হয়নি, ক্রেতার সংখ্যা কম। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে পশুর হাটে জড়ো হচ্ছেন। দাম যাই হোক, পছন্দের পশু কিনে নিচ্ছেন তারা। ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি বলে জানান বিক্রেতারা। 3 দিন ধরে কোরবানির বিধান রয়েছে, তবে আজ রাতেই শেষ হবে পশুর হাট। ক্রেতা বিক্রেতার নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন হাটে সতর্ক অবস্থানে রয়েছেন। কোরবানির পশুর হাটের আরও খবর নিয়ে রাজধানীর গাবতলী থেকে এই মুহূর্তে আমার সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাহিদুর রহমান। মাহিদুর, ঠিক এই মুহূর্তে ক্রেতা সমাগম কেমন দেখছেন এবং শেষ মুহূর্তে পশুর দাম কেমন? যেটি বলছিলাম খবরেই যে অসংখ্য গরু এখনো অবিকৃত রয়ে গেছে, এর কারণ হিসেবে কি বলছেন খামারি ব্যাপারীরা? দোলা, আপনি যেমনটি প্রতিবেদনে বলছিলেন, আসলেই কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় পশুর হাট গাবতলী পশুর হাটে কিন্তু আমরা শেষ খবর নিয়েছি এখনো প্রায় 1 লাখেরও বেশি গবাদি পশু এখানে মজুদ রয়েছে। তবে সেই তুলনায় কিন্তু ক্রেতার সংখ্যা অনেক কম। সাধারণত ঈদের আগে যেরকম ক্রেতা থাকে এই পশুর হাটে, সেই রকম ক্রেতা এই বছরে একেবারেই কমে গিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। আর গরুর দাম নিয়ে যদি আমি বলি, শুধু গরু নয়, যে কোনো গবাদি পশুর দাম নিয়ে আমি যদি একটু বলি যে তাহলে এখানে প্রায় বড় গরু বিক্রি হয় না বললেই চলে। হঠাৎ দেখা যায় যে কয়েকটি বড় গরু বিক্রি হচ্ছে। এখানে সাধারণত ঈদের আগে যারা গরু কেনে, যাদের সাধারণত গরু রাখার জায়গা নেই শহরে, তারাই সাধারণত ঈদের আগে এখানে গরু কেনে। তবে এখানে আমি যেটা বলতে চাই যে আগামীকাল সারা দেশে যে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা, আর আজ ঈদের আগের শেষ দিন, স্বাভাবিকভাবেই কোরবানির পশুর হাটগুলোতে এখন শেষ মুহূর্তের তুমুল ব্যস্ততা থাকে। গাবতলীর এই পশুর হাটে আজ দুপুরের পর থেকে আমরা জানতে পেরেছি যে বিক্রেতাদের ঢল নেমেছে, কিন্তু ক্রেতাদের নয়। তবে নেই দর কষাকষির কোনো বিতর্ক, কারণ বিক্রেতা আছে, তবে ক্রেতা খুবই কম বললেই চলে। ক্রেতারা কিন্তু আমরা কথা বলেছি, তারা বলেছেন যে গতবারের তুলনায় এবার দাম নাগালের মধ্যেই রয়েছে। বিশেষ করে 2 লাখ টাকার নিচের যে মাঝারি গরুর চাহিদা, এগুলি কিন্তু সবচেয়ে বেশি। তবে বিক্রেতাদের মুখে কিছুটা অসন্তোষ, তারা বলছেন ন্যায্য দাম পাচ্ছেন না। আমি আপনাকে এবং দর্শককে জানিয়ে রাখি যে এই হাটে এখনও ক্রেতা সমাগম খুবই কম। অন্যান্য ঈদে বিশেষ করে শেষ দিনে ক্রেতাদের যেমন সমাগম দেখা যায়, এবার কিন্তু তার ভিন্ন চিত্রে আমরা দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা এসব জেলা থেকে বেশি খামারিরা কিন্তু বাহারি সব পশু নিয়ে এখনও এখানে অপেক্ষা করছেন।
তারা কিন্তু অধিকাংশই অলস সময় পার করছেন, ক্রেতার আশায় কিন্তু বসে আছেন। ক্রেতাদের মানসিকতা নিয়ে যদি আমি একটু বিশ্লেষণ করি, তবে দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্রেতাই কিন্তু ঝুঁকছেন মাঝারি কিংবা ছোট আকারের পশুর দিকে। 1 লাখ থেকে 2 লাখ টাকার মধ্যে যে গরুগুলো রয়েছে সেগুলোর চাহিদা সবচেয়ে বেশি। এই বাজেটের ক্রেতার দাম নিয়ে মোটামুটি সন্তোষ প্রকাশ করেছে। তারা বলছেন যে গতবারের চেয়ে কিন্তু দাম খুব একটা বাড়েনি। তবে ক্রেতা ও বিক্রেতারা বলছিলেন যে শেষ দিনের হাটের এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আজকের যে আবহাওয়া। সকাল থেকে যে মুষলধারে বৃষ্টি হয়েছে তা কিন্তু এই হাটের ভেতরের পরিবেশকে বেশ নাজুক করে তুলেছে। পুরো হাট কিন্তু এখন কাদা এবং পানিতে সয়লাব। তবে আজ রাত যত বাড়বে বেচাকেনা আরও জমজমাট হবে এবং শেষ মুহূর্তে বিক্রেতারা হয়তোবা কিছুটা দামের আশা তারা করছেন। আমরা যতটুকু তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে ক্রেতা এবং বিক্রেতা উভয় আশা করছেন যে আজকে শেষ মুহূর্তে অর্থাৎ আগামীকাল ঈদের নামাজের আগ পর্যন্ত কিন্তু সাধারণত এখানে বেচা বিক্রি হয়। অনেক ক্রেতা কিন্তু সেটাই আশা করছে যে তারা ঈদের নামাজের আগ পর্যন্তই এখানে অপেক্ষা করবেন এবং শেষ পর্যন্ত যদি তাদেরকে লস করেও পশু বিক্রি করতে হয় তাহলে তারা সেটাই করবেন। তো আপাতত গাবতলী পশুরহাট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ অবস্থা। দোলা। মাহিদুর, ধন্যবাদ আপনাকে। গাবতলীর পশুরহাটের খবর জানছিলাম সহকর্মী মাহিদুর রহমানের কাছ থেকে। মেট্রো রেলের উত্তরা স্টেশনের নিচে কোরবানির পশুর হাট বসিয়েছিল একটি মহল। পুলিশ ও সিটি কর্পোরেশন অভিযান চালিয়ে এই হাট তুলে দেয়। এই ঘটনা কিভাবে দেখছেন সাধারণ মানুষ, উঠে এসেছে আজকের জনতার কথায়। আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি উত্তরা মেট্রো স্টেশনের ঠিক নিচের এই সড়কটিতেই বসেছিল কোরবানির পশুর হাট। 1000 কোটি টাকার মেট্রো রেল আর ঠিক তার নিচেই কোরবানির পশুর হাট। এ নিয়ে সচেতন মহলে শুরু হয় তীব্র সমালোচনা। সেই সমালোচনার মুখেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা সিটি কর্পোরেশনের বিশেষ অভিযানে কোরবানির পশুর হাটটি মেট্রো স্টেশনের নিচ থেকে সরে গেলেও এই বিষয়ে কি বলছেন সাধারণ জনগণ, শুনবো তাদের কথা। সুন্দর একটা প্রজেক্ট, এটাকে এইভাবে নষ্ট করে ফেললে তো ঠিক হবে না। স্টেশনের জায়গাটা বেছে নেওয়া কোনো মতেই ঠিক হয় নাই। নির্ধারিত জায়গার বাইরে বাজার এক্সটেন্ড করা উচিত হয় না। ডেফিনেটলি অপ্রত্যাশিত নতুন কোনো ঘটনা। এখন উপযুক্ত অথরিটি যেই ডিসিশন নিবে এটাকে খুব তাড়াতাড়ি রোধ করতে পারলে ভালো, কারণ প্রতিবার যেন আমরা এইসব চেহারা না দেখি। এইভাবে রাখলে আসলে আমাদের জন্য এটা খুবই খারাপ একটা জায়গা, কারণ এতগুলো টাকা খরচ করে এই যে এই স্টেশনগুলো তৈরি করছে, কিন্তু এইগুলো যে পরিবেশটা যে নষ্ট হয়ে যাইতেছে এটা আসলে কাম্য নয়। এটা আমাদের যে কর্তৃপক্ষ যদি সুদৃষ্টি দেয় আসলে এটা করা সম্ভব, কিন্তু কারো তো আসলে কোনো ভ্রুক্ষেপ আছে কিনা আসলে আমরা তো ওইভাবে বুঝতে পারতেছি না। এখানে তো জায়গাটা পরিবর্তন করাটাই উত্তম হতো। যেহেতু মেট্রো রেলের নিচে মানুষের চলাচলের একটু ঘটে, এখানে না করাটাই ভালো। আমার মতে হচ্ছে যে এটার সাথে যারা সংশ্লিষ্ট, যারা জড়িত আছেন, তাদের এই বিষয়টা এখানে হাট বসানোর আগে থেকে এটা চিন্তা করা দরকার ছিল এবং এই জায়গাটা যদি আমরা একটু কড়া নজরদারিতে রাখতাম তাহলে আসলে এই সিচুয়েশনটা তৈরি হতো না। হাট করার জন্য তো জায়গার অভাব নেই। আশা করি পরবর্তীতে আমাদের যারা সরকার মহোদয় আছে এই বিষয়টাতে দৃষ্টি রাখবে। মেট্রো স্টেশনের মতো স্পর্শকাতর আধুনিক স্থাপনার নিচে কিংবা রাস্তা বন্ধ করে অস্থায়ী পশুর হাট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আর তাই তো প্রশাসনের আরও কঠোর নজরদারি চান ঢাকাবাসী। ডোনাল্ড ট্রাম্প নামের মহিষটি এবারের ঈদে কোরবানি হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে পশুটিকে আবারও লালন পালন করা হবে। আজ কেরানীগঞ্জের জিঞ্জিরার ইসলামপুর থেকে মহিষটি বিকেল 5:30টার দিকে কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে যাওয়া হয়। থানার ডিউটি অফিসার মোহাম্মদ বারেক দীপ্ত টিভিকে জানান, অ্যালবিনো জাতের মহিষটিকে ফেরত আনা হয়েছে। বিরল প্রজাতির এই পশুটিকে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়েছে। নারায়ণগঞ্জের একটি খামারে ডোনাল্ড ট্রাম্প নামের আলোচিত এই মহিষটি লালন পালন করা হয়। কেরানীগঞ্জের এক ক্রেতার কাছে এটি বিক্রি করা হয়েছিল। ঈদুল আজহায় পশু কেনার পাশাপাশি দা ছুরি সহ অন্যান্য সরঞ্জাম কিনতেই হয়। ফলে কামারের দোকানে শেষ মুহূর্তে বেড়েছে ব্যস্ততা। চাটাই ও গাছের গুঁড়িও বিক্রি হয় বেশ। আগামীকাল মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজহা। কোরবানির পশু বেচাকেনা শেষে এখন শেষ মুহূর্তে চলছে মাংস কাটাকুটির প্রস্তুতি। আর সেই প্রস্তুতি ঘিরে রাজধানীর বিভিন্ন বাজারে বেড়েছে ছুরি, দা, বটি, কাঁচি কিংবা চাটাইয়ের মতো বিভিন্ন প্রয়োজনীয় অনুষঙ্গ বিক্রি।
আর শেষ মুহূর্তের এই ব্যস্ততা দেখতে চলুন ঘুরে আসি রাজধানীর প্রধান পাইকারি পণ্যের বাজার কারওয়ান বাজার থেকে। আমরা এই যে গরু কাটাকাটির জন্য মানে খাইটা কিনলাম, অনেক দাম বেশি, পার পিস 600 টাকা করে চাই, ঠিক আছে। আগে 250-300 টাকা ছিল। ও কাটাকাটির জন্য বড়ি ধার দেওয়াইলাম গা, পাটি কিনলাম, খ্যার করলাম, এবার গরুর জন্য খাবার তৈরি করলে খাবার নিলাম। একদিনের জন্য আমরা যারা ব্যবহার করি এরা আসলে আমরা দামে দিয়ে টাকাই না গা, খুশি দিয়ে উপলক্ষে একদিনে যে যা দাম চাই মোটামুটি একটু দাম কমাই টমাই আমরা নিয়ে নিই আর কি। আমরা আনছি মহসিন ডিস্ট্রিক্ট থেকে আইসি, আমরা বহু টাকা খরচ হয়েছে, তখন আমরা বেশি বাজার বেশি ভালো না। আল্লাহর রহমতে খুব ভালো বেচা কিনা করছি, আরও বেচা কিনা হবে। 1500-700 পিস আনছি মাল, আমাদের অলরেডি 1200 পিস মতন চলে গেছে। নিউজ কোর্সের মাছকে ভালো হবে, আসলে সকাল থেকে এই পর্যন্ত বৃষ্টির পরে মোটামুটি কাস্টমার আসছে, কিন্তু দামে বলতেছে না। আমি অন্য বছর তো এই বছর বেচা কিনিও ভালো, দামও একটু হালকা বেশি, মালও চলতেছে বেশি। সকালে তো মনে করেন যদি বৃষ্টি হয়েছে বেচা একটু কম ছিল, বৃষ্টি থামছে বেচা কিনি ভিড় লেগে গেছে। কথা বলার সময় নেই, তারপর আমি কথা একটু বললাম। কেউ 5 লাখ বেচ চালাইছে, কেউ 50,000 বেচ পারে না। আবার আমাদের 60-70 হাজার টাকা হয়ে গেছে, আমার টার্গেট হলে 4 লাখ টাকার গরু কিনছি যাতে কোরবানিটা সুন্দরভাবে দেওয়া যায়, তো এটার দাম আহামরি বেশি না। বর্ষা না হয়তো তাহলে আমাদের মাল থাকতো না, বাকিরা আরো সময় আছে, তাতে আমরা চলে যাইব। কারণ আমাদের একটা বছরে একটা সিজন কত হয়, এবার এসে মিলে 10 লাখ টাকা রইব। কোরবানির সময় একদিনের জন্য সবচেয়ে বেশি চাহিদা তৈরি হয় দা, বটি, চাপাতির মতো এসব প্রয়োজনীয় সরঞ্জামে। একদিকে ক্রেতাদের শেষ মুহূর্তের কেনাকাটা, অন্যদিকে বিক্রেতাদের ব্যস্ততা, সব মিলে জমজমাট ঈদের আমেজ। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার ঈদ যাত্রার খবর। কাল ঈদুল আজহা, আনন্দের এই দিনটি প্রিয়জনের সাথে কাটাতে রাজধানীর বাস ও রেল স্টেশনে আজ ছিল ঘরমুখো মানুষের ভিড়। কমলাপুর থেকে বেশ কিছু ট্রেন ছেড়েছে দেরিতে, ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাসে বেশি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ঘড়ির কাঁটায় তখন সকাল 11টা, অথচ কমলাপুর রেল স্টেশন থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে একতা এক্সপ্রেসের ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল 10:15টায়। তাই ট্রেন আসা মাত্রই হুড়মুড় করে উঠে পড়লেন সবাই। মুহূর্তেই ভরে গেল ট্রেনের বগি। তারপরও বাইরে দরজায় দাঁড়িয়ে ঝুলছেন অনেকে। শুধু কি তাই, কিছুক্ষণের মধ্যেই ছাদে চড়ে বসলেন নারী ও পুরুষ সবাই, সঙ্গে ছিল শিশুও। অথচ টিকিট কেটে উঠতে পারেননি অনেকে। প্রত্যেকটা দরজার দিকে আপনি তাকায় দেখেন, মানে বিন্দু মাত্র জায়গা নেই যে সেখানে আমি মানে জোরাজুরি করে উঠবো, যে কারণে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার টিকিট থাকা সত্ত্বেও আমি এখন উঠে যেতে পারতেছি না। এর থেকে আর মানে কষ্টের আর কি বলবো আর কি। দেখা যাচ্ছে যে টিকিট আছে কিন্তু সে উঠতে পারতেছে না, বাট যার টিকিট নেই সে কিন্তু ঠিকই অনেক সময় উঠে যাচ্ছে। এবং আমি যে প্রোটেকশন দেখলাম, এখানে বাস দিয়ে প্রোটেকশন দিছে, ইভেন এয়ারপোর্টেও দিছে, তারপরেও কেমনে উঠে এটা মানে উডন্য। বুধবার বেশ কিছু ট্রেন দেরিতে ছেড়েছে, তারপরও বাড়ি যাওয়ার আনন্দে ভাটা পড়েনি। অনেক খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না। আর ঘুম জাগা রাতে, আবার এই যে এতটা জার্নি করতে হবে, মানে সব কিছু মিলে আর কি ভালো লাগতেছে না। বাচ্চাও বিরক্ত হয়ে গেছে। ভোগান্তি এটা তো বলা যাবে না, মানুষ বছর শেষে একদিন বাড়ি যাবে, এটা তো আনন্দের বিষয়। নিষেধ করার পরও ট্রেনের ছাদে যাত্রী ওঠার বিষয়ে নিজেদের অপারগতার কথা স্বীকার করেছে কর্তৃপক্ষ। আমরা চেষ্টা করছি তাদেরকে নামানোর জন্য, এবং এটা পরবর্তীতে দেখা গেছে যে তাদের নামাতে গেলে ট্রেন অধিক বিলম্ব হবে এবং একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। সেই জন্য আমরা এটা আর পরে আর সামনের দিকে যে যারা দু একজন বা 2-4 জন যারা উঠছিল তাদেরকে দিয়ে আমরা ট্রেন চালাচ্ছি ট্রেনের বিলম্বতা এড়ানোর জন্য। এদিকে বাস টার্মিনালগুলোতেও দেখা গেছে ঘরমুখো মানুষের চাপ। যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করলেও বাস কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। আমরা নর্মালি তো 500-550 টাকাতে বরিশাল পর্যন্ত যাওয়া হয়, এখন সেখানে ওনারা 700 টাকাও ঠিক আছে, আমরা বলছি 700 পর্যন্ত রাখেন না, 800-900। কোথাও বেশি নিচ্ছে, 700-800 টাকা চাইতেছে, আবার কোথাও 500-600 টাকা চাইতেছে। আমাদের এই বিআরটি এর চার্জও আছে ভাড়ার, ওইটাই। যাত্রীদের অভিযোগ প্রতি বছরই এমন ঘটে, অথচ কেউ কোনো উদ্যোগ নেয় না। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে ঈদযাত্রার শেষ দিন রাজধানীর সদরঘাট টার্মিনালে যাত্রীর বেশ চাপ ছিল, এখনও অনেকে সেখানে রয়েছেন। সকাল থেকে সদরঘাটে যাত্রীর চাপ বাড়তে থাকে। সময় যত গড়ায় ততই দক্ষিণাঞ্চলের মানুষের ভিড় বাড়তে থাকে।
সময় মতো লঞ্চ না ছেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিআরডব্লিউটি-এর ঢাকা নদী বন্দর সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সদরঘাট থেকে 56টি লঞ্চ ছেড়ে গেছে। একই সময় টার্মিনালে এসে পৌঁছেছে 74টি লঞ্চ। এ বিষয়ে আরো খবর জানবো। আমার সাথে সহকর্মী সোহাগ আহমেদ যুক্ত হয়েছেন এই মুহূর্তে। সোহাগ, আপনি তো সেই বিকাল থেকে আমাদেরকে সেখানকার খবর জানাচ্ছিলেন, যাত্রীদেরকে তো দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। শিডিউল বিপর্যয় কি কিছুটা কমলো কিনা জানাবেন, এবং তারা কি বলছেন? আপনি জানেন যে আসলে প্রতি বছর ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় কিন্তু দক্ষিণাঞ্চলের মানুষ এই লঞ্চে করে তারা তাদের দেশের বাড়িতে গিয়ে তারা এই ঈদ পালন করে থাকে। তো সকাল থেকে কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের উচ্চতা ব্রিজ থাকলেও, অর্থাৎ রাত 11টার সময় হচ্ছে শেষ লঞ্চটি ছেড়ে চলে গেছে কিছুক্ষণ আগে। তো সেই লঞ্চে আমরা দেখলাম যে আসলে অনেক বেশ যাত্রী ছিল, কিন্তু এখন টার্মিনালের দিকে তাকাইলে দেখবেন যে আসলে তেমন কোনো যাত্রী নেই। দু একজন হয়তো হকার বা কোস্টগার্ড বা এই লঞ্চের যারা দায়িত্বে রয়েছেন তারা রয়েছে, এই যে তাদেরকে লঞ্চগুলো রয়েছে সেগুলো ঠিক করে রাখার জন্য। তো এখন আপনি দেখেন যে আসলে পুরা টার্মিনালটা ফাঁকা রয়েছে, যেহেতু 11টা পর্যন্ত হচ্ছে বরিশালের অর্থাৎ ভোলার যে শেষ লঞ্চটি ছিল সেটি, আর সন্ধ্যা 7টা নাগাদ পটুয়াখালীর যে লঞ্চ ছিল সেটি ছেড়ে গিয়েছে, এবং রাত 8টা সাড়ে 8টার দিকে হচ্ছে সর্বশেষ বরিশালের যে লঞ্চ চলাচল করে সেগুলো ছেড়ে গিয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে টার্মিনালে এখন কোনো যাত্রীদের যাতায়াতের কোনো সুযোগ নেই, সেই সাথে কোনো যাত্রী এখানে আসলে চলাফেরার কোনো সুযোগ নেই। এখন শুধুমাত্র কোস্টগার্ড এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী এই সদরঘাটের যে টার্মিনাল দায়িত্বে রয়েছে শুধু তাদেরকে দেখা যাচ্ছে, আর কিছু হকার বা লঞ্চের যে শ্রমিকরা রয়েছে তারা ছাড়া টোটাল এই টার্মিনালে আর কাউকে দেখা যাচ্ছে না। দোলা, সোহাগ, আপনাকে ধন্যবাদ। ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। বৃষ্টির কথা মাথায় রেখে নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছেন, জামাত হবে সকাল 7:30টায়। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এদিকে ঈদের দিন দেশের দক্ষিণাঞ্চল বাদে বাকি সব জায়গায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। গত কয়েকদিনের বৃষ্টিতে জাতীয় ঈদগাহের মাঠ ভেজা, তাই বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখেই ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ। জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিশিষ্ট জনেরা। নারীদের জন্য থাকছে নামাজের ব্যবস্থা। ঈদগাহ ময়দানে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই ঈদগাহ ময়দানে পুরুষ এবং মহিলা সহ মোট 35,000 মুসল্লিদের বসার ব্যবস্থা করা হয়েছে, এবং মহিলাদের আলাদা ওযু এবং বসার ব্যবস্থা সম্পূর্ণ আলাদা রয়েছে। ঈদগাহের চারপাশ ও প্রবেশদ্বারে 4 থেকে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর ঈদের দিন রাজধানীতে দায়িত্ব পালন করবেন 15,000 পুলিশ সদস্য। এছাড়াও কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। নিরাপত্তায় এই ঈদ কেন্দ্রিক আমাদের 1000 ঈদ জামাত কেন্দ্রিক, এবং তার আশেপাশে এই 4 থেকে 6 স্তরের এখানে আমাদের 1500 পুলিশ সদস্য নিরাপত্তায় থাকবেন, এবং সারা মহানগরীতে আমাদের ঈদের দিন 15,000 সদস্য নিয়োজিত থাকবে। আমরা নগরবাসীকে 1 লক্ষের উপরে আমরা চট ব্যাগ সাপ্লাই দিয়েছি। আমরা আশা করব সেই চট ব্যাগের মধ্যে তারা বর্জ্যগুলো ফেলবেন, কোনো অবস্থাতেই কোনো ড্রেনের মধ্যে যাতে তারা বর্জ্য না ফেলে, এই বিষয়টা আমরা খুবই বারবার জরুরিভাবে দৃষ্টি আকর্ষণ করেছি। তবে দুঃসংবাদ জানিয়েছে আবহাওয়া অফিস, ঈদের দিন দেশের বেশিরভাগ জায়গাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। যেখানেই বৃষ্টি শুরু হবে মোটামুটি 30 মিনিট থেকে 1 ঘন্টা সর্বোচ্চ এই সময় ধরে বৃষ্টি হতে পারে। এটা ক্রমান্বয়ে এমন হতে পারে যে রাজশাহী, পাবনা, বগুড়া, তারপরে হচ্ছে টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট এইসব অঞ্চলে যেতে পারে, এবং ঢাকাতেও হতে পারে। এমনকি ঈদের পরের 2 দিন বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশবাসী সহ বিশ্বের সব মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ এক ভিডিও বার্তায় সমগ্র মুসলিম বিশ্ব ও মানব জাতির জন্য শান্তি কামনা করেন তিনি। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।
দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। কোরবানির পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের ব্যাপারে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করুন দয়া করে। যথাসম্ভব নিজেরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন সম্ভব হলে, যাতে কোরবানির দিনই সংশ্লিষ্ট স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা যায়। এবারে অন্য প্রসঙ্গ। রাজধানীর মগবাজারে ৮ দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু হয়েছে। তবে ঠিক কী কারণে এই ঘটনা তা এখনও পরিষ্কার নয়। ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ৭২ ঘন্টার মধ্যে দেওয়া হবে প্রতিবেদন। নবজাতক নাতনির মৃত্যুর খবরে ৮ দিন হাসপাতালের করিডোরে বসে এভাবেই বিলাপ করছিলেন সেলিন আক্তার। বিদেশে থাকা ছেলেকে কি জবাব দেবেন সে কথাই বলছেন বারবার। মারা গেছে, আমি খবর জানলাম তাই ১ ঘন্টা বেশি হয়ে গেছে না, ১ ঘন্টা বেশি হয়ে গেছে, আমি খবর শুনছি, আমার জানাই না। বুধবার সকালে হাসপাতালের ২য় তলায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু হয়। এসির গ্যাস লাইনে লিকেজ বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। স্বজনদের অভিযোগ, রাতে নার্সদের ডাকা হলেও তারা আসেননি। ডাক্তার পায় না পরে এখানে ওখানে গিয়ে পরে এসে থেকে মারা গেছে। তোমরা সে মতন আমি না আসে কই বুয়া দেখেন তোমার বাচ্চাটা সব ঘুরে যাইতেছে এম করে কি লিখে বাচ্চাটা কয় না কিছু হইতো না, তুমি এম করো না। গেছে যায় আমার মেয়ের ডোজ দিয়ে আয় পড়ছাবো, তাও আয় অভিনের ডোজ দেওয়াইছে আমি, সেটার বলছে বাচ্চার কিছু কয় নাই, দেখাও নাই, কিছু কয়ও নাই। তবে নিজেদের পক্ষে সাফাই গিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ৬টার সময় একসাথে ৬টা বাচ্চা, তখনই কিন্তু রোগীর লোকজন এবং নার্স সহ সবাই মিলে এনআইসিইউতেই নিয়ে গেছে। এসি লিকেজ ছিল কি না ছিল এই বিষয়টা কিন্তু এখনো তদন্ত করে বের করতে হবে। আমরা কিন্তু আমাদেরকে সুযোগ দিতে হবে এবং ফরেনসিক টিম এসেছে, তারা এই বিষয়টা দেখবে। দুপুরে হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। জানান আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রতিবেদন দেবে তদন্ত কমিটি। অথবা যে কোনো কারণেই হোক ওইখানের যে পরিবেশ একটি সাফোকেটিভ পরিবেশের মতো আমরা পেয়েছি, যে ওখানে আসলে এসি এমনভাবে ছিল যে এসিটি বন্ধ করলে ওখানে আর কোনো ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নেই। এরকম একটি পরিস্থিতির মধ্যে এই শিশুরা এখানে যে সেবার জন্য এখানে ছিলেন, এরকম একটি পরিস্থিতিতে আমরা ভোরবেলায় ক্রমান্বয়ে ৬ জন শিশুকে আমরা হারিয়েছি। এদিকে যেখানে নবজাতকদের মৃত্যু হয়েছে সেখানে অপরিষ্কার পরিবেশ উঠে এসেছে দীপ্ত টিভির ক্যামেরায়। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। ১৪ বছর পর আবারও এভারেস্ট চূড়ায় উড়ল বাংলাদেশের পতাকা। আজ ভোরে সেখানে বাংলাদেশের পতাকা ওড়ান নারী অভিযাত্রী নুরুন নাহার নিম্মি। খবরটি নিশ্চিত করেছে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। নিজেদের ফেসবুক পেজে তারা নুরুন নাহার নিম্মিকে অভিনন্দন জানিয়েছেন। ১১ এপ্রিল ঢাকা থেকে নেপালের উদ্দেশ্যে রওনা দিয়ে লুকলা হয়ে এভারেস্ট বেস ক্যাম্পে যান নিম্মি। ৫০ দিনের অভিযান শেষে আজ নেপাল সময় ভোর ৫টা ২৪ মিনিটে এভারেস্টের চূড়ায় পা রাখেন তিনি। এর আগে ২০১২ সালের ১৯ মে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার। একই বছরের ২৬ মে শিখরে ওঠেন ওয়াসফিয়া নাজরিন। ঈদের কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন ট্যানারি মালিক ও ব্যবসায়ীরা। এবার ৭৫ লাখ থেকে ৮০ লাখ কোরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তারা। ব্যবসায়ীদের অভিযোগ, এবার কাঁচা চামড়া কিনতে পর্যাপ্ত ঋণ পাননি তারা। বাংলাদেশে প্রতি বছর কাঁচা চামড়ার শতকরা ৪০ থেকে ৫০ ভাগের মতো আসে কোরবানির ঈদে। তাই ঈদের কয়েকদিন আগে থেকে প্রস্তুতি শুরু করেন ব্যবসায়ীরা। লবণ সংগ্রহের পাশাপাশি চামড়া রাখার জায়গা ধুয়ে মুছে রাখেন তারা। এবছর উচ্চ মূল্যস্ফীতি ও ইরান যুদ্ধের কারণে তুলনামূলক কম পশু কোরবানি হবে এমন ধারণা চামড়া খাত সংশ্লিষ্টদের। আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রার চেয়ে পশু কোরবানি কম হবে। এর কয়েকটি কারণ হলো মিডল ইস্টের ওয়ারের কারণে যে তেলের দাম বৃদ্ধি হয়েছে, একটা
আপনার মুদ্রাস্ফীতি আপনার কিন্তু চলছে। আমরা আশা করি যে এবছর হয়তোবা 75 থেকে 80 লক্ষ পিস আপনার পশু কুরবানি হবে। রাষ্ট্রায়ত্ত ও বাণিজ্যিক ব্যাংকগুলো এবছর চামড়া ব্যবসায়ীদের 296 কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গতবার যা ছিল 644 কোটি 50 লাখ টাকা। এই বছর ব্যাংক টাকা কম দিল তাদের, যদিও এই খাতে এই সেক্টরে 1000 থেকে 1500 কোটি টাকার প্রয়োজন। আমাদের বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সকল সদস্য, নিঃস্ব সদস্য টাকাগুলো ফেরত দেওয়া হোক। এখন 110 কোটি টাকা ছিল আমাদের, এখন 95 পর্যন্ত আছে। 35% টাকাও যদি দিয়ে দেওয়া হয়, এই ব্যবসাও ঘুরে দাঁড়াবে এবং যেটা ডিজাস্টার দেখছেন, এই ডিজাস্টার থেকেও বেঁচে যাবে। এবছর ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 62 থেকে 67 টাকা, ঢাকার বাইরে 57 থেকে 62 টাকা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদের লম্বা ছুটিতে ব্যাংকগুলোর এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ছুটির শুরুতেই চাহিদা মাফিক টাকা না পেয়ে হতাশ অনেকে। বিশ্লেষকরা বলছেন, গ্রাহকদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংকের নিয়মিত তদারকি ব্যবস্থা জোরদার করা উচিত। 25 মে থেকে ঈদুল আজহার টানা 7 দিনের ছুটিতে নগদ টাকা সরবরাহ যাতে ঠিক থাকে সেজন্য নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এ সময় সব বাণিজ্যিক ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের ডিজিটাল লেনদেন ও এটিএম সেবা সার্বক্ষণিক সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এতে কড়া নির্দেশনা সত্ত্বেও রাজধানীর বিভিন্ন ব্যাংকের এটিএম বুথগুলোয় টাকার সংকট দেখা গেছে। কোনো কোনো বুথ সম্পূর্ণ বন্ধ, আবার কোথাও কোথাও বেঁধে দেওয়া হয়েছে টাকা তোলার সীমা। ওগুলাতে বিকাশ, নগদে লেনদেন এখন করা যাচ্ছে না, বড় ধরনের লেনদেন। তা আমরা ব্যাংকের বুথগুলো থাকাতে আমাদের সুবিধা হয়েছে। ঢাকা যে বাণিজ্যিক এরিয়ার আশেপাশে যে বুথগুলো আছে সেগুলো উঠানোর চেয়ে টাকা জমা বেশি পড়তেছে। তো জমা বেশি পড়ার পরিপ্রেক্ষিতে হচ্ছে টাকা নিচ্ছে না। হ্যাঁ, তো আমাদের এই জন্য এক বুথ থেকে আরেক বুথে যাওয়ার লাগতেছে, এই জন্য হয়রানিটা একটু বেশি হচ্ছে আর কি। বিশ্লেষকরা বলছেন, টানা বন্ধে যাতে গ্রাহকের কোনোভাবেই টাকার সংকট না হয় সেজন্য কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি জরুরি। 7 দিনের একটা ছুটি, তো এই সময়টাতে মানুষের নগদ অর্থ লাগবে, তো সেটার জন্য ব্যাংককে প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকে এই সময়ে নগদ অর্থ দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কোরবানির পশু কেনা ও অন্যান্য খরচের কারণে কোরবানির ঈদের আগে নগদ টাকার চাহিদা থাকে বেশি, ফলে এ সময় এটিএম এর ভোগান্তিতে গ্রাহকদের উৎকণ্ঠা বেড়েছে। পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকেই নির্দেশনা থাকবে ব্যাংকগুলোর জন্য, তারপর যে সকল ব্যাংকের এটিএম বুথ আছে তাদের জন্য এবং এমএফএসগুলোর জন্য, পজ মেশিন যাদের ব্যবহার করে তাদের সবার জন্য। যেমন বলা হচ্ছে যে আমরা মাঝে মাঝে দেখতে পাই যে কোনো এটিএম বুথে যে যান্ত্রিক ত্রুটি, এটিএম মেশিনটা ভালো না। আমরা এই কথা শুনতে চাই না। মেশিনগুলি সচল থাকতে হবে, মেশিনগুলোতে পর্যাপ্ত অর্থ থাকতে হবে। এদিকে টানা ছুটিতে ব্যাংকগুলোর সব এটিএম বুথে যথাযথ নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারেও নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে গ্লো অ্যান্ড লাভলিস অফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026। সাফ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে কাল মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ভারতের জওহরলাল নেহেরু ফরতোদা স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ মালদ্বীপ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। এবারের আসর মারিয়া মান্দাদের হ্যাট্রিক শিরোপার মিশন। নারী সাফের অষ্টম আসর শুরু হয়েছে দুদিন আগে। এবার বর্তমান চ্যাম্পিয়নদের মাঠে নামার পালা। ঢাকা ছাড়ার আগে হ্যাট্রিক শিরোপা জয়ের চ্যালেঞ্জের কথা জানিয়েছিলেন অধিনায়ক। সেই যাত্রা পূরণের পথে শুরুটা করতে হবে জয় দিয়ে। কে কয় গোল করলো সেটা দেখার বিষয় না, আমাদের নজর আমাদের খেলার দিকে। আমাদের ভালো খেলার বিকল্প নেই, আর সেটাই করতে চায় মেয়েরা। ম্যাচের আগের দিন বুধবার অনুশীলন হয়েছে মূল মাঠ ফরতোদা স্টেডিয়ামের পাশে ডন বস্কোতে। তা নিয়ে অবশ্য তেমন কোনো আক্ষেপ নেই দলের। মূল পরীক্ষায় ভালো করে সফল হওয়ার কথা শোনালেন অধিনায়ক। প্রত্যেকটা ম্যাচে আমাদের গুরুত্বপূর্ণ যে মিডফিল্ড থেকে যদি আমরা ভালো খেলতে পারি তো সবসময় একটা ভালো একটা রেজাল্ট হয় বা বল খেলা উপহারগুলো খুব সুন্দর হয়। সাফ নারী টুর্নামেন্টের বি গ্রুপে বাংলার মেয়েদের প্রতিপক্ষ মালদ্বীপ, যারা কিনা নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে 11-0 গোলে বিধ্বস্ত হয়েছে। আসলে টিকে থাকতে হলে তাদের চেষ্টা করতে হবে প্রাণপণ।
শেষ দুবার সাফের শিরোপা এসেছিল নেপাল থেকে, এবার ভেন্যু পরিবর্তনের পাশাপাশি লক্ষ্যটাও ভিন্ন। সেই মিশনের পথে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জে নিজেদের সেরাটা নিংড়ে খেলার প্রত্যয় বাংলার মেয়েদের। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, গোয়া, ভারত। আর এই ছিল দীপ্ত রাতের সংবাদে। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। সবাইকে ঈদের শুভেচ্ছা।